পাঠ করছি প্রফুল্ল রায়ের লেখা গল্প আর একবার। এই 17 তলা হাই রাইজ বিল্ডিংটা টপ ফ্লোরে সুশোভনের ফ্ল্যাট। এখানে যে কোনো জানালায় দাঁড়ালে বিশাল আকাশ চোখে পড়ে। কলকাতার মাথার উপর যে এত বড় একটা আকাশ ছড়িয়ে আছে এখানে না এলে টের পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ আগেই সকাল হয়েছে। শীতের মায়াবী রোদে মেঘশূন্য আকাশটাকে অলৌকিক মনে হচ্ছে। কটা শঙ্খচিল অনেক উঁচুতে আকাশের নীলের কাছাকাছি ডানা মেলে অলস ভঙ্গিতে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সব মিলিয়ে কোনো জাপানি চিত্রকরের আঁকা একটা ছবি যেন। বেডরুমে সিঙ্গেল বেড খাটে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সুশোভন। কুক কাম বেয়ারা সতীশ ঘণ্টাখানেক আগে খবরের কাগজ দিয়ে গেছে, কিন্তু একটা কাগজেরও ভাঁজ খুলে এখনো পর্যন্ত দেখেনি সুশোভন। মেটালের অ্যাস্ট্রেটা ঝকঝকে পরিষ্কার, পোড়া সিগারেটের টুকরো বা ছাই কিছুই তাতে নেই। এমনকি সতীশ যেভাবে চা দিয়ে গিয়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে। কাপে এক চুমুকও দেয়নি সুশোভন। চা জুড়িয়ে জল হয়ে গেছে। কদিন ধরে এভাবেই তার সকালটা কাটছে। অনেকটা সময় আকাশের দিকে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে চোখ নামায় সুশোভন। একটানা একভাবে বসে থাকার কারণে কোমরে খিঁচ ধরার মতো একটু ব্যথা ব্যথা লাগছে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হচ্ছে না। রক্ত চলাচল স্বাভাবিক হতে হাত পা টান টান করে বাঁদিকে সামান্য কাত হলো সুশোভন। আর তখনই ওধারে বেডরুমে মনিকাকে দেখতে পেল। তার আর মনিকার শোবার ঘরের মাঝখানে যে দরজাটা রয়েছে সেটা আধা আধিভাবে খোলা। সুশোভন দেখল মনিকা তারই মতো সিঙ্গেল বেড খাটে হেলান দিয়ে আকাশ দেখছে। তার পাশে টিপয় টেবিলেও চা জুড়িয়ে পড়ে আছে। মাসখানেক ধরে রোজ সকালে সুশোভন এবং মনিকার ঘরে এই একই দৃশ্য চোখে পড়ে। সপ্তাহের অন্যদিন অবশ্য সুশোভনকে বেশিক্ষণ এভাবে বসে থাকতে হয় না। কাঁটায় কাঁটায় 9:30টায় অফিসের গাড়ি এসে যায়। তার আগেই সেভ করে স্নান এবং ব্রেকফাস্ট চুকিয়ে রেডি হয়ে থাকতে হয়। লাঞ্চের সময় সে ফ্ল্যাটে ফেরে না, ওটা অফিসেই সেরে নেয়। আজ রবিবার। সপ্তাহের কাজের দিনগুলো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে যায়, কিন্তু ছুটির দিন নিয়েই যত সমস্যা। সময় আর কাটতেই চায় না। রেল স্টেশনের প্ল্যাটফর্মে অপরিচিত যাত্রীদের মতো পাশাপাশি ঘরে তারা চুপচাপ বসে থাকে। অবশ্য এরকম অস্বাভাবিক গুমোট আবহাওয়া খুব বেশি দিন থাকবে না। এ সপ্তাহে যে কোনো সময় এলাহাবাদ থেকে মনিকার দাদা অমলের আসার কথা আছে। সে তার বোনকে নিয়ে যেতে আসছে। মনিকা সেই যে চলে যাবে, তার আর ফেরার সম্ভাবনা নেই। সেটাই হবে সুশোভনের জীবনের থেকে তার চিরবিদায়। তারপর আনুষ্ঠানিকভাবে কোর্টে গিয়ে ডিভোর্সের জন্য দরখাস্ত করবে। ঝগড়াঝাঁটি হইচই বা পরস্পরের দিকে কাদা ছোড়াছড়ি নয়, শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাবে দুজনে 4 বছরের ক্ষণস্থায়ী দাম্পত্য জীবন। অথচ সুশোভন এবং মনিকা দুজনেই ভদ্র, শিক্ষিত। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও চমৎকার। তবুও তাদের মধ্যে বনিবনা বা অ্যাডজাস্টমেন্ট ঘটেনি। অমিলের কারণ বা বৃষ্টি রয়েছে তাদের চরিত্রের মধ্যে। মনিকা খুবই শান্ত, স্বল্পভাষী এবং ইন্ট্রোভার্ট ধরনের মেয়ে। সে কথা বললে 10 ফুট দূরের লোক শুনতে পায় না। জোরে টিভি বা রেডিও চালায় না সে। চলাফেরার সময় এত আস্তে পা ফেলে যে শব্দই হয় না। চা খায় আলতো চুমুকে, নিঃশব্দে। বিয়ের পরে এই 4টে বছর বাদ দিলে আজন্মে এলাহাবাদেই কেটেছে মনিকার। কলকাতার বাইরে বাইরে নানা প্রভিন্সের নানা জাতের মানুষের কসমোপলিটন পরিবেশে বড় হয়ে উঠলেও সে রীতিমতো রক্ষণশীল ধরনের মেয়ে। তাদের বাড়ির আবহাওয়াতেও এই ধরনের রক্ষণশীলতার ব্যাপারটা রয়েছে। তার মা বাবা বা ভাই বোনের কেউ পুরনো ধাঁচের পারিবারিক কাঠামো ভেবে বৈপ্লবিক কিছু ঘটাবার কথা ভাবতে পারে না। তার বাপের বাড়িতে মদ ঢোকে না, ড্রিঙ্ক করাটা সেখানে ট্যাবু। 19 শতকের সুখী যৌথ পরিবার যেভাবে চলতো সেই চালেই তাদের বাড়ি চলছে। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো ছাড়া সেখানে বিশেষ কোনো পরিবর্তনের ছাপ পড়েনি। সুশোভনদের ফ্যামিলি একেবারে উল্টো। হইচই, পার্টি, ড্রিঙ্ক, ওয়েস্টার্ন পপ মিউজিক, কেরিয়ারের জন্য যতদূর দরকার নামা, এসব নিয়ে তারা মেতে আছে। জয়েন্ট ফ্যামিলিতে তাদের আস্থা নেই। ছেলেরা চাকরি বাকরিতে ঢুকবার সঙ্গে সঙ্গে সুশোভনের বাবা তাদের আলাদা করে দিয়েছে। নিজে নিজে সংসার বুঝে নাও এবং সুখে থাকো। অন্যের দায় বা সাহায্য কিছুই নেবার প্রয়োজন নেই, এতে সম্পর্ক ভালো থাকবে। মোটামুটি এটাই হলো তার জীবন দর্শন এবং ছেলেদের প্রতি অমূল্য উপদেশ। এই ফ্যামিলি ছেলে হবার ফলে উত্তরাধিকার সূত্রে পারিবারিক ট্র্যাডিশনে সব কিছুই পেয়েছে সুশোভন। সে একটা নামকরা অ্যাড কোম্পানির টপ এক্সিকিউটিভ।
বড় বড় ফার্মের হয়ে তারা বিজ্ঞাপনের পরিকল্পনা তো করেই, তাছাড়া প্রচুর অ্যাড ফিল্মও তুলতে হয়। আজকাল অগুন্তি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি গজিয়ে উঠেছে, কম্পিটিশন প্রচণ্ড। বড় বড় ক্লায়েন্টদের হাতে রাখতে হলে প্রায়শই পার্টি দিতে হয়। শুধু হোটেল বা বারে নয়, বাড়িতেও ডেকে মাঝে মাঝে ড্রিঙ্কের আসর বসাতে হয়। এমনকি বড় কোম্পানি ধরে রাখতে হলে অনেক সময় জায়গা মতো টাকা পয়সাও দিতে হয়। কারো কারো যুবতী সুন্দরী মেয়ে সম্পর্কে দুর্বলতা রয়েছে, কাজেই দরকার মতো তারও ব্যবস্থা করতে হয়। যে ছেলে মেয়েদের নিয়ে অ্যাড ফিল্ম তোলা হয় তারা তো প্রায়ই সুশোভনদের ফ্ল্যাটে এসে হানা দেয়। যতক্ষণ তারা থাকে চড়া সুরের ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে হুল্লোড় চলে। জীবন সম্পর্কে ধ্যান ধারণা, রুচি, কালচার কোনো কিছুতেই সুশোভন আর মনিকার মধ্যে এতটুকু মিল নেই। তবু তাদের বিয়েটা হয়ে গিয়েছিল, প্রেমের বিয়ে নয়। দুপক্ষেরই এক আত্মীয় যোগাযোগটা ঘটিয়ে দিয়েছিল। বিয়ের পর কলকাতায় এসে 2-4 দিন কাটাতে না কাটাতে চমকে উঠেছিল মনিকা। সুশোভনের বন্ধুবান্ধব বা বড় বড় কোম্পানির এক্সিকিউটিভ এবং তাদের স্ত্রীরা প্রায় আসতো। সতীশ হুইস্কি টুইস্কি বার করে দিত। যে মহিলারা আসতো তারাও পার মাতাল। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে তারা রামকে হুইস্কি খেত। এমন দৃশ্য আগে কখনো দেখেনি মনিকা। সে শিউরে উঠত। অন্য একটা ঘরে ঢুকে দম বন্ধ করে সিঁটিয়ে বসে থাকতো। সুশোভন এসে ডাকাডাকি করত, কি হলো, ওরা তোমার জন্য ওয়েট করছে, এসো। মনিকা জানাতো মদের আসরে সে যাবে না। কাকুতি মিনতি করেও ফল কিছুই হতো না। সুশোভন বলতো, ওরা কি ভাবছেন বলো তো? মনিকা বলতো, যা খুশি ভাবুক, বাড়িতে বার না বসালেই কি হয় না? সুশোভন কৈফিয়তের ভঙ্গিতে বলতো, কি করব বলো, দিস ইজ আ পার্ট অফ মাই জব। আমার কেরিয়ার আমার ফিউচারের সঙ্গে জড়িয়ে আছে। প্লিজ এসো, ফর মাই সেক। প্রথম কিছুতেই মদের আসরে যেত না মনিকা। পরে অনিচ্ছা সত্ত্বেও খানিকটা অ্যাডজাস্ট করে নিয়েছিল। সুশোভনের বন্ধুবান্ধব এবং তাদের স্ত্রীরা এলে সে ওদের সামনে যেত ঠিকই, তবে হুইস্কির ছোঁয়া বাঁচিয়ে চলতো। অবশ্য সঙ্গ দেওয়ার জন্য হাতে একটা সফট ড্রিঙ্কের গ্লাস রাখত। সুশোভনের বন্ধুরা বলতো, একটু হুইস্কি টেস্ট করুন ম্যাডাম। পুরাকালে ঋষি টিষিরাও সোমরস পান করতেন, জিনিসটা খুব অস্পৃশ্য নয়। মনিকা উত্তর দিত না। বন্ধুরা আবার বলতো, আফটার ডেথ যখন ওপারে যাবেন তখন ব্রহ্মা বিষ্ণুরা এক্সপ্লানেশন চাইবে। মা জননী, ওয়ার্ল্ডে যে তোমাকে পাঠালাম, হুইস্কিটা টেস্ট করে এসেছো তো? তখন কি উত্তর দেবেন? মানব জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না ম্যাডাম। মনিকা আবারও চুপ। বন্ধুদের স্ত্রীরা বলতো, তোমার মতো পিউরিটান মেয়ে লাইফে দেখেনি, ড্রিঙ্ক করলে ক্যারেক্টার নষ্ট হয় না। এসব কথারও উত্তর দেওয়ার দরকার মনে করতো না মনিকা। মনের দিক থেকে সায় না থাকলেও দাম্পত্য জীবনের খাতিরে দাঁতে দাঁত চেপে এসব মেনে নিতে হতো তাকে। তবে কম বয়সের ছেলে মেয়েদের লেভেলে নেমে তাদের সঙ্গে সমান তালে সুশোভন যখন হুল্লোড় করতো তখন অসহ্য লাগতো। ভেতরে ভেতরে বারুদ একটু একটু করে জমছিলই। কিন্তু বিস্ফোরণটা ঘটল 1.5-2 বছর আগেই। মনিকা যেদিন জানতে পারলো কাজ টাজ বাগাবার জন্য সুশোভন কাউকে ঘুষ দেয়, কাউকে কাউকে সঙ্গ দেবার জন্য সুন্দরী যুবতী জোগাড় করে, তখন তার মাথায় আগুন ধরে গিয়েছিল। যা কখনো সে করে না, যা তার স্বভাবের বাইরে, ঠিক তাই করে বসেছিল। উত্তেজিত মুখে চিৎকার করে বলেছিল, তুমি ঘুষ দাও? স্ত্রীর চোখে অনেকক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থেকেছে সুশোভন। বলেছে, ঘুষ না, গিফট, একই বস্তু। আর ওই মেয়েদের ব্যাপারটা? নাথিং নাথিং। টোকা দিয়ে গা থেকে পোকা ঝাড়াবার মতো ভঙ্গি করে বলেছিল সুশোভন। দাঁতে দাঁত চেপে মনিকা বলেছিল, নাথিং বলে উড়িয়ে দিলে চলবে না। কাঁধ ঝাঁকিয়ে 2 হাত উল্টে সুশোভন হালকা গলায় বলেছিল, এ নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, খুব সিম্পল ব্যাপার। কেউ কেউ মেয়েদের কোম্পানি পছন্দ করে, এই একটু গল্প টল্প করতে চায়, জাস্ট আ টেন্ডার ফেমিনিন টাচ। সোজাসুজি সুশোভনের চোখের দিকে তাকিয়ে মনিকা চাপা অথচ কঠিন গলায় বলেছে, এ তোমাকে ছাড়তে হবে। হাসির একটা পলকা ভঙ্গি করে সুশোভন বলেছে, কি যে বলো, তার কোনো মানেই হয় না। নিশ্চয়ই হয়, আমি চাই না আমার স্বামী কেরিয়ারের জন্য এত নিচে নামুক। নিচে নামানামির কি আছে? দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। এ ধরনের লাইফের দরকার নেই আমার। তোমার সম্পর্কে আমার শ্রদ্ধা নষ্ট হতে দিও না। মনিকার কণ্ঠস্বরে এমন দৃঢ়তা ছিল যাতে সুশোভন চমকে উঠেছে। বলেছে,
একটা তুচ্ছ বাজে ব্যাপার দেখছি তোমার মাথায় ফিক্সেশনের মতো আটকে গেছে। আজকাল র্যাট রেসে টিকে থাকতে হলে, জীবনে উপরে উঠতে হলে মানুষকে অনেক কিছু করতে হয়। খুব বেশি রাইজ আর অনেক টাকার দরকার কি? ভদ্রভাবে চলে গেলেই হলো। সুশোভন বোঝাতে চেষ্টা করেছে তার বন্ধু বান্ধবরা টাকা পয়সার জন্য, প্রফেশনের জন্য কত কি করে বেড়াচ্ছে। তাদের স্ত্রীরা এই নিয়ে মনিকার মতো খিটিরমিটির তো করেই না, বরং রীতিমতো উৎসাহই দেয়। মনিকা বলেছে, তোমার দুর্ভাগ্য, আমি তোমার বন্ধুর স্ত্রীদের মতো উপযুক্ত সহধর্মিণী হতে পারিনি। মাথার ভেতরটা এবার গরম হয়ে উঠেছে সুশোভনের। বলেছে, দেখো, মস্তিষ্কে 19th সেঞ্চুরির কিছু ভ্যালুস ঢুকিয়ে বসে আছো। ও আজকাল একেবারে অচল, টোটালি মিনিংলেস। তোমার বাবু কোনো সাধু টাধু টাইপের লোককে বিয়ে করা উচিত ছিল। আমি তোমার লাইফে মিসফিট। হিতাহিত জ্ঞানশূন্যের মতো মনিকা তৎক্ষণাৎ বলেছে, বোধ হয় এই বিয়েটা তোমার আমার কারো পক্ষেই হয়তো ভালো হয়নি। এরপর আর কিছু বলার ছিল না সুশোভনের। স্তব্ধ বিস্ময়ে বিমূঢ়ের মতো সে তাকিয়েছিল। ক্রমশ যত দিন গেছে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছিল। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস বা মমতা বলতে কিছুই প্রায় আর অবশিষ্ট ছিল না। রাত্রে এক ঘরে তারা থাকে না, তাদের বিছানা আলাদা হয়ে গেছে। কথাবার্তাও একরকম বন্ধ। সুশোভন ফ্ল্যাটে থাকলে পাশাপাশি দুই ঘরে তারা চুপচাপ বসে থাকে। ইদানিং বেশ কিছুদিন বন্ধু বান্ধবদের বাড়িতে ডাকে না সে। ওদের কারো কিছু দরকার হলে সতীশকে দিয়ে বলায়। সমস্ত ফ্ল্যাট জুড়ে এখন দম বন্ধ করা আবহাওয়া। এভাবে মন ও স্নায়ুর ওপর মারাত্মক চাপ নিয়ে জীবন কাটানো অসম্ভব। এর মধ্যে একদিন মনিকা সোজা তার ঘরে এসে বলেছে, তোমার সঙ্গে একটা কথা আছে। প্রায় 1.5 মাস পর সুশোভনের ঘরে এসেছিল মনিকা। রীতিমতো অবাকই হয়ে গিয়েছিল সুশোভন। বলেছিল, কি কথা? আমরা যেখানে এসে পৌঁছেছি তাতে নিশ্চয়ই তোমার খুব অসুবিধে হচ্ছে। আমার কথা থাক, অসুবিধাটা বোধহয় তোমারই বেশি। তা কি করতে চাও তুমি? এলাহাবাদ যেতে চাই। দাদাকে চিঠি লিখেছি, কয়েকদিনের ভেতরেই আমাকে নিতে আসবে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়েছিল সুশোভন। তারপর বলেছিল, একেবারে নিয়ে যাবার জন্য চিঠি লিখে ফেললে? একটু থেমে বলেছিল, ঠিক আছে। তারপর থেকে শুধু অমলের জন্য অপেক্ষা করে থাকা। আজকাল পরশু যে কোনো দিন সে এসে পড়তে পারে। সুশোভনের বুঝতে অসুবিধা হয়নি। অমলের সঙ্গে সেই যে মনিকা চলে যাবে, আর কোনো দিনই ফিরবে না। কতক্ষণ আধখোলা দরজার ফাঁক দিয়ে মনিকার দিকে তাকিয়েছিল খেয়াল নেই। আচমকা কলিং বেল বেজে উঠল। আজকাল তাদের ফ্ল্যাটে বিশেষ কেউ আসে না। বন্ধুবান্ধব, অফিসের কলিগ, অ্যাড ফিল্মের মডেলরা কেউ না। মনিকার সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ে পৌঁছেছে মোটামুটি তারা সবাই জানে। তাই পারতপক্ষে এধারে মারায় না। একটা অস্বস্তিকর আবহাওয়ার ভিতরে গিয়ে কী লাভ? সুশোভন প্রথমটা ভেবেছিল জমাদার বাথরুম সাফ করতে এসেছে, কিংবা যে ছেলেটা মিল্ক বুথ থেকে দুধ এনে দেয় সেও হতে পারে। যেই আসুক, বিশেষ কৌতূহল নেই সুশোভনের। ওরা এলে সতীশ দুধ নিয়ে ফ্রিজে রেখে দেবে বা বাথরুম পরিষ্কার করাবে। কাজকর্মে লোকটা দারুণ চৌকস। একটু পরেই দরজা খোলার আওয়াজ কানে এলো। পরেক্ষণেই ফ্ল্যাট কাঁপানো চিৎকার, সুশোভন কোথায় রে? গলার আওয়াজে টের পাওয়া গেল পরিমল। আস্তে গলার স্বর নিচু পর্দায় নামিয়ে কথা বলতে পারে না সে। কলেজে সুশোভনের সঙ্গে পড়তো। পরে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি নিয়ে চাকরি জোগাড় করে কবছর আগে মিডল ইস্টে চলে গিয়েছিল। ওখানে তাদের কোম্পানি কি একটা প্ল্যান্ট বসাচ্ছে। সেখানে পরিমল টপ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ব্যস্তভাবে খাট থেকে নেমে বাইরে আসতে সুশোভনের চোখে পড়ে লিভিং কাম ড্রয়িং রুমে পরিমল আর তার স্ত্রী সুজাতা দাঁড়িয়ে আছে। পরিমলের হাতে একটা মাঝারি সাইজের দামি সুটকেস। তাকে দেখে সুটকেসটা নামিয়ে রেখে প্রায় দৌড়ে এসে দু হাতে জড়িয়ে ধরল। কেমন আছিস রে শালা? সেই কলেজ লাইফ থেকে পরিমলটা দারুণ হুল্লোড়বাজ আর আমোদে। তার মধ্যে কোনো রকম প্যাঁচ বা নোংরামি নেই। ওর স্বভাব অনেকটা দমকা বাতাসের মতো। ও এলেই মনে হয় ঘরের সব বন্ধ দরজা জানালা খুলে গেল। পরিমলকে দেখে মনটা খুশি হয়ে গেল সুশোভনের। বলল, এই চলে যাচ্ছে, তোরা কেমন আছিস বল? আমরা কখনো খারাপ থাকি না, অলওয়েজ ইন আ জলি গুড মুড। আমাদের মতো স্বামী স্ত্রী হোল ওয়ার্ল্ডে খুব বেশি খুঁজে পাবি না। বলে ঘাড় ফিরিয়ে চোখের কোণ দিয়ে স্ত্রীকে দেখতে দেখতে পরিমল বলল, নাকি বলো? সুজাতা হাসল।
অর্থাৎ পরিমল এবং সুজাতা দাম্পত্য জীবনে খুবই সুখী। পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং বলতে যা বোঝায় তা তাদের রয়েছে। হঠাৎ নিজের আর মনিকার কথা মনে পড়তে অদ্ভুত বিষাদে বুকের ভেতরটা ভরে যেতে লাগলো সুশোভনের। বন্ধুকে ছেড়ে দিয়ে একটা সোফায় বসতে বসতে পরিমল বলল, অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো, কি ভালো যে লাগছে। সুশোভন দাঁড়িয়েই ছিল, একটু ভেবে বলল, হ্যাঁ, প্রায় বছর 5 পর তোকে দেখলাম। এখন যেন তুই মিডল ইস্টে কোথায় পোস্টেড? কুয়েতে। আমাদের কোম্পানি ওখানে বিরাট একটা এয়ারপোর্ট তৈরি করছে। সুশোভন জানতো যাদবপুর থেকে ডিগ্রি নিয়ে বেরোবার পর পরিমল বছর 2-3 কলকাতার একটা ফার্মে কাজ করেছে। তারপর চলে যায় বোম্বে অন্য একটা কোম্পানিতে। সেই কোম্পানি মিডল ইস্ট আর আফ্রিকার নানা দেশে বিরাট বিরাট প্রজেক্ট করছে। বছর ধরে পরিমল এইসব প্রজেক্টের কাজে কখনো আবুধাবি, কখনো বাগদাদ, কখনো ত্রিপলিতে রকির মতো ঘুরে বেড়াচ্ছে। বাইরে দিনরাত আর এত ব্যস্ততা যে দেশে ফেরার সময়ই পায় না। আগে তবু 1.5-2 বছর পর পর আসতে পারত। বছর আগে একবার সুজাতাকে বিয়ে করতে এসেছিল, এবার তো এলো 5 বছর বাদে। পরিমল বলল, এবার 1 মাসের ছুটি নিয়ে এসেছি। লাস্ট উইকে বোম্বে পৌঁছেছি। হেড অফিসে 2টো জরুরি কনফারেন্স ছিল, সেসব সেরে পরশু মর্নিং ফ্লাইটে এসেছি কলকাতায়। তোকে সারপ্রাইজ দেব বলে ফোন টোন না করেই চলে এলাম। কতকাল একসঙ্গে থাকি না, এবার তোর এখানে 3-4 দিন থেকে যাব। স্যুটকেসটা দেখিয়ে বলল, এই দেখ, একেবারে জামা কাপড় নিয়ে রেডি হয়ে এসেছি। সুশোভন চমকে উঠল। পরিমল তার সবচেয়ে প্রিয় বন্ধু। সেই স্কুল কলেজে পড়ার সময় থেকে যতদিন পরিমল কলকাতায় ছিল, রোজ দুজনের একবার করে দেখা না হলে চলতো না। কতদিন পরিমল তাদের বাড়ি এসে থেকে গেছে, সেও গিয়ে থাকতো পরিমলদের বাড়ি। কোনো দিন যে তাদের ছাড়াছাড়ি হবে এ যেন ভাবাই যেত না। পরিমল তার কাছে কদিন থাকবে, সোনার সুতো দিয়ে বোনা যৌবনে সেই দিনগুলো নতুন করে ফিরে আসবে। এর চেয়ে আনন্দের ব্যাপার আর কি হতে পারে। কিন্তু কয়েকদিন না, কয়েকটা মিনিট থাকলেই তার আর মনিকার এখনকার সম্পর্কটা ওদের চোখে ধরা পড়ে যাবে। ভেতরে ভেতরে দারুণ গুটিয়ে গেল সুশোভন। ফ্যাকাশে একটু হেসে কোনো রকমে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। সুজাতা ওধারের একটা সোফার মধ্যে বসে পড়েছিল। সে এবার বলে উঠল, আপনার মিসেস কোথায়? তার তো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে নেই? সুজাতার দিকে তাকালো সুশোভন। গোলগাল আদুরে চেহারা, চোখে মুখে হাসির আভা মাখানো। সে যে সুখী তৃপ্ত সেটা যেন তার সর্বাঙ্গে হালকা লাবণ্যের মতো মাখানো রয়েছে। সুজাতাকে আগে খুব বেশি দেখেনি সুশোভন। পরিমলের বিয়েটা প্রেম করে বিয়ে নয়, পুরনো স্টাইলে বাড়ি থেকে মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। মেয়ে দেখার সময় একবার সুজাতাকে দেখেছে সুশোভন, তারপর বিয়ে এবং বৌভাতের দিন। পরে খুব সম্ভব বার 2-1 সুজাতার সঙ্গে মেলামেশার সুযোগ বেশি পাওয়া যায়নি। যাই হোক, হৃৎপিণ্ড পলকের জন্য থমকে যায় সুশোভনের। কাঁপা দুর্বল গলায় সে বলে, বাড়িতেই আছে। ওধারে সোফা থেকে প্রায় চেঁচিয়েই ওঠে পরিমল, তুই আশ্চর্য ছেলে তো, বউকে কোথায় গায়েব করে রেখেছিস? ডাক, এক্ষুনি ডেকে আন। অগত্যা প্রায় মাসখানেক 1.5 বাদে মনিকার বেডরুমের দরজায় এসে দাঁড়ালো সুশোভন। দূরমনস্কের মতো এখনও আকাশের দিকে তাকিয়ে আছে মনিকা। পরিমলরা যে এসেছে সে কি টের পায়নি? কয়েক মুহূর্ত দ্বিধান্বিতের মতো তাকিয়ে থাকে সুশোভন, তারপর আস্তে করে ডাকলো, মনিকা। চমকে মুখ ফেরায় মনিকা, রীতিমতো অবাকই হয়ে যায়। কতদিন পর সুশোভন তাকে ডাকলো মনে করতে পারল না। জিজ্ঞাসু চোখে সে তাকিয়ে থাকে। সুশোভন এবার বলল, পরিমলকে তো তুমি চেনো? মনিকা মাথা নাড়ল, চেনে, যদিও তার বিয়ের পর 2-1 বার মাত্র পরিমলকে দেখেছে। অবশ্য সে যে সুশোভনের প্রাণের বন্ধু এ খবর তার অজানা নয়। সুশোভন বলল, পরিমল ওর স্ত্রীকে নিয়ে এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। ওরা কদিন আমাদের এখানে থাকবে। মনিকার চোখে মুখে চাঞ্চল্য ফুটে উঠল, কিন্তু এবারও কিছু বলল না সে। সুশোভন গলার ভেতরে একটু শব্দ করল, তারপর ইতস্তত করে বলল, আমার একটা অনুরোধ রাখবে? মনিকা আবছা গলায় বলল, কি? আমাদের মধ্যে যাই হয়ে থাক না, পরিমলরা যেন বুঝতে না পারে। ওরা যে কদিন থাকে একটু অ্যাডজাস্ট করে নিও। বলতে বলতে থেমে যায় সুশোভন। তার 2 চোখে অনুনয়ের ভঙ্গি ফুটে ওঠে। অর্থাৎ বাইরের লোকজনের সামনে পরস্পরের তিক্ত সম্পর্কটা যাতে বিস্ফোরণের মতো ফেটে না পড়ে, সেই জন্যই সুশোভনের এই কাকুতি মিনতি। মনিকা এক পলক ভেবে নিল,
আর কদিন বাদেই দাদা এলে তো সে এলাহাবাদ চলে যাচ্ছেই। তার আগে 2-4টে দিন সুখী দম্পতি রোলে অভিনয় করলেই না হয়। যে সম্পর্ক চিরকালের মতো শেষ হয়ে যাচ্ছে, যার আর জোড়া লাগার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, খুশিমুখে পরিতৃপ্ত ভঙ্গিতে কয়েকটা দিনের জন্য তার জেদ টেনে চলতে হবে। এখনও আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স হয়নি, আইনের চোখে এখনও তারা স্বামী স্ত্রী। এসবই ঠিক, তবু মনে মনে তারা বিবাহ বিচ্ছেদের জন্য প্রস্তুত হয়েই আছে। এই সময় আদর্শ স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করাটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা বই কি। মনিকা বলল, ঠিক আছে, তোমার সম্মান যাতে নষ্ট না হয়, যাতে কোনো রকম অস্বস্তিতে না পড়ো, সেটা আমি দেখব। এই গল্পে শেষ ভাগ দেওয়া হবে আগামীকাল দুপুর 1:45 আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।